আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। আমি অনার্স প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ক্লাস নিতে যাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দূরে অথবা কাছে, যে যেখানেই থাকো না কেন, এই বৈশ্বিক মহামারীর যুগে আশা করব আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আমি ইব্রাহিম খাঁ সরকারি কলেজের পক্ষ থেকে সকল অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সকলকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করবি তোমরা সকলে এই ক্লাসটা অংশগ্রহণ করবে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তোমরা সকলে অবগত আছো, আমাদের অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ইতোমধ্যে আমাদের 7-8টি চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। তবে আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, এই চ্যাপ্টারটা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমরা সকলেই জানো, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বা তার লাভ ক্ষতি নির্ণয় করার উদ্দেশ্যেই মূলত হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে। তো আমি আমাদের যে অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি, তার মধ্যে আমাদের একটি প্রতিষ্ঠানের চূড়ান্ত ফলাফল জানা আমাদের সেই অধ্যায়গুলোতে সম্ভব হয়নি। তবে আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারবো একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, লাভ লোকসান অর্জন করার ক্ষমতা কেমন এবং তাদের আর্থিক দক্ষতা কেমন, সেগুলো আমরা জানার জন্যই মূলত এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি তৈরি করে থাকি। তাহলে এবার আসা যাক যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আসলে আমরা মূলত কি বুঝি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বলতে আমরা বুঝি একটি প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা জানার জন্য, চূড়ান্ত ফলাফল জানার জন্য সর্বশেষ এবং অন্যতম প্রধান একটি বিবরণী। একটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার ক্ষমতা এবং তাদের কার্যক্রম পরিচালনার যে দক্ষতা, আর্থিক অবস্থার পরিমাপ করার জন্য সাধারণত প্রতিষ্ঠানগুলো কতগুলো ডকুমেন্ট সংরক্ষণ করে থাকে। এই সংরক্ষিত ডকুমেন্ট থেকে একটা নির্দিষ্ট সময়ে বা আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানটি যে বিবরণ তৈরি করে থাকে, সেই বিবরণকেই বলবো আমরা আর্থিক বিবরণ বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক বিবরণীটা একটি প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট সময়ের জন্য যে বিবরণী তৈরি করে থাকে, সাধারণত এটা অর্থবছরের শেষে হতে পারে অথবা একটা নির্দিষ্ট সময় শেষে এটা প্রয়োজনীয় অনুযায়ী তৈরি করা হতে পারে। যে বিবরণীটা তৈরি করে সেই বিবরণীটাকে বলা হয় আর্থিক বিবরণী। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা, তাদের লাভ লোকসান অর্জন করার ক্ষমতা, তাদের সম্পত্তি এবং দায়ের যে বিবরণ এবং এর সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ তাদের প্রয়োজনীয় তথ্যপাত্রগুলো এই বিবরণীর মাধ্যমে সংগ্রহ করতে পারে। আমরা দেখতে পাই যে IFRS, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশে বলবৎযোগ্য IAS এর প্যারা 10-এ যে উল্লেখ করা হয়েছে যে আমরা সাধারণত দেখি যে আর্থিক বিবরণীতে কতগুলো উপাদান লক্ষ্য করা যায়, সেই উপাদানগুলোই মূলত আর্থিক বিবরণী হিসাবে আমরা উল্লেখ করে থাকি। এর মধ্যে যেমন আছে ব্যালেন্স শিট, তারপরে আছে হলো
স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব পরিবর্তনের বিবরণী, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যান্ড হিসাবের তাৎপর্যপূর্ণ নীতি বা ব্যাখ্যামূলক নোট, নোটস কম্প্রাইজিং এ সামারি অফ সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো থেকে আমরা দেখতে পাই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানই তার আর্থিক অবস্থা, তার যে পারদর্শিতা, তার যে ক্ষমতা এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আদৌ বর্ধিত করবে কিনা সে সমস্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো আর্থিক বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে আর্থিক বিবরণী হলো এক ধরনের বিবরণী, যে বিবরণীর মধ্যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং তার সম্পত্তি, দায় দেনা এবং ঋণ গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে যে বিবরণীটি প্রকাশ করে সেই বিবরণীটি হলো আর্থিক বিবরণী। এবার দেখা যাক যে এই আর্থিক বিবরণী গুরুত্বটা কতটুকু। দেশে প্রচলিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। আর সেই মুনাফা অর্জন করার জন্য একটি প্রতিষ্ঠান নিয়মিতভাবে তার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে লিপিবদ্ধ করে থাকে। প্রতিষ্ঠান ভেদে হিসাবের ধরন ভিন্নতা থাকলেও প্রত্যেকটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা হিসাব আর্থিক বিবরণী তৈরি করার মূল উদ্দেশ্যটাই হলো তার অর্থনৈতিক অবস্থাকে সুস্পষ্টভাবে প্রকাশ করা। এখন আমরা যদি এই আর্থিক বিবরণীটা সুষ্ঠু সুন্দরভাবে তৈরি করতে না পারি তাহলে প্রতিষ্ঠান তার সফলতা অর্জন করতে পারবে না। আমরা জীবনকে যদি মনে করি যে একটা লাইফ চলার জন্য বা একটা মানুষকে বাঁচার জন্য যেমন রক্তের প্রয়োজন, একটা প্রতিষ্ঠানকে যদি আমরা সচল রাখতে চাই তাহলে তার অর্থনৈতিক কর্মকাণ্ডটা সুচারুভাবে পরিচালনা করতে না পারলে সেই প্রতিষ্ঠানটি অবশ্যই মুখ থুবড়ে পড়বে, সেই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জিত হতে পারবে না। অর্থনৈতিক আর্থিক বিবরণী প্রকাশ করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যে পক্ষসমূহগুলো আছে প্রত্যেকটা পক্ষের কাছে কত গুরুত্বপূর্ণ আমি সংক্ষিপ্ত আকারে একটু প্রকাশ করতে চাই। একটা প্রতিষ্ঠান মালিক পক্ষ, প্রথমে মালিক পক্ষ চিন্তা করে যে তার যে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হয়েছে সেই প্রতিষ্ঠানটা লাভ হলো না লস হলো সেটা নির্ধারণ করার জন্য আমার আর্থিক বিবরণীর প্রয়োজন। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ঋণদাতা যারা ঋণ প্রদান করবে তারা ঋণ প্রদান করার আগে প্রতিষ্ঠানটাতে লক্ষ্য করবে যে সেই প্রতিষ্ঠানটা আর্থিকভাবে সচ্ছল কিনা। আর আর্থিকভাবে সচ্ছল কিনা সেটা প্রকাশ পায় সাধারণত আর্থিক বিবরণীর মধ্য দিয়ে, যেটা বার্ষিক রিপোর্ট, বিগত দিনের যে বার্ষিক রিপোর্টগুলো আছে সেখান থেকে জানতে পারে। সরকার জানতে পারে যে সেই প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে কিনা, তাদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা। সরকারের কাছে এই স্টেটমেন্ট যখন প্রকাশ করে সরকার এখান থেকে সুনিশ্চিতভাবে জানতে পারে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। প্রতিষ্ঠানে যারা পরিচালনা পর্ষদে আছে তারা চিন্তা করে যে প্রতিষ্ঠানের এই আর্থিক বিবরণী দেখার মাধ্যমে তারা দেখে যে প্রতিষ্ঠানটা যদি লাভবান হয় তাহলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটা সম্প্রসারিত করবে কি করবে না সেটাও এই তথ্য উপাত্তের উপর নির্ভর করে তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা এখানে আরও যারা সংশ্লিষ্ট এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে তারা প্রত্যেকটা ব্যক্তি, ইভেন কি যারা সাধারণ কাস্টমার আছে, দেশের জনগণ আছে, তারাও কিন্তু তাকিয়ে থাকে যে এই প্রতিষ্ঠানটা বৈধভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সুসম্পন্ন করতেছে কিনা এবং সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দেখার পরে সেই প্রতিষ্ঠানের প্রতি তাদেরও একটা দুর্বলতা সৃষ্টি হয়। এভাবে আমরা দেখি যে
প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা আছে তারা প্রত্যেকের কাছে এই আর্থিক বিবরণী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবে তাদের কাছে প্রতিফলিত হয়। কাজেই সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই আর্থিক বিবরণীর গুরুত্বটা অত্যন্ত ভালো করে তোমরা বিবেচনা করবে এবং এই বিষয়টা তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। এবার আমরা আসি যে আর্থিক বিবরণীর কতগুলো উপাদান আছে। আমরা সংজ্ঞায় আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বলেছি যে IFRS অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, তারা যে তথ্যগুলো দিয়েছে, যে উপাদানগুলোর কথা বলেছে, আমরা প্রত্যেকেই কম বেশি আমরা বিভিন্ন অধ্যায়ে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আমরা নির্ধারণ করতে পারি না। সেই IFRS এর যেটা বাংলাদেশে তোমার ISA প্যারা 10-এ উল্লেখ করা আছে, সেই উপাদানগুলোর মধ্যে 1 নম্বর হলো কি? ব্যালেন্স শিট। আমরা কিন্তু ব্যালেন্স শিট তৈরি করি সেই যারা SSC থেকে ব্যবসা শিক্ষা শাখায় পড়ি, আমরা কিন্তু ব্যালেন্স শিট তৈরি করি। ব্যালেন্স শিটের মধ্যে মূলত কি উল্লেখ করা থাকে? একটা অর্থবর্ষের শেষে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় উল্লেখ করা থাকে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি আমরা দেখি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে বলা আছে A = L + OE। আসলে মূলত এখানে A দ্বারা অ্যাসেট বোঝাচ্ছে, L দ্বারা লাইবিলিটিস বোঝাচ্ছে এবং OE দ্বারা ওনার্স ইকুইটি বোঝাচ্ছে। আমরা ব্যালেন্স শিটে একটা নির্দিষ্ট অর্থবৎসরের শেষে মূলত আমরা প্রতিষ্ঠানের কি সম্পত্তি আছে এবং সম্পত্তির পাশাপাশি কতটুকু দায় আছে সেটাও আমরা দেখি। কারণ একটা প্রতিষ্ঠান যখন লাভ লোকসান হিসাবের মাধ্যমে যখন প্রতিষ্ঠানটি লাভ অর্জন করে, লাভের ফলে প্রতিষ্ঠানের সম্পত্তি বাড়ে, পাশাপাশি সমপরিমাণ দায়ও কিন্তু বাড়ে। এই জন্য আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে কথাটা বলা আছে যে অ্যাসেট = লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি, এটা আমরা এই ব্যালেন্স শিটের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করি। ব্যালেন্স শিট যখনই আমরা তৈরি করি, আমরা দেখি যে প্রথমে আমরা দায়গুলো লিপিবদ্ধ করি, তারপরে আমরা মালিকানা সত্ত্ব, মালিকের যে ক্যাপিটাল বা তার সাথে যে বিগত বছরের যে লাভ বা চলতি বছরের যে লাভ, সেই লাভ যুক্ত করে আমরা মালিকানা সত্ত্ব তৈরি করি। তাহলে এবং সেখানে কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে ক্যাপিটালের সাথে মুনাফা যোগ করে আমরা উত্তোলনটা আমরা বাদ দিই। এই স্টেপ লেখার পরে আমরা দেখি যে সম্পত্তির পরিমাণটা আমরা সেখানে লিপিবদ্ধ করি। তাহলে ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি যে প্রতিষ্ঠানটার কতটুকু দায় এবং মালিকানা সত্ত্ব আছে এবং তার বিপরীতে কতটুকু সম্পত্তি আছে সেটাও আমরা এখানে দেখতে পারি। নেক্সট, বিশদ আয় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, এই জায়গাতে কিন্তু আমরা আর্থিক বিবরণীতে যতগুলো উপাদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, যে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে এই যে নির্দিষ্ট হিসাব সময়ের জন্য আমরা বিবরণী তৈরি করতে চাই, সেই সময়কালের মধ্যে কতটুকু আয় হয়েছে এবং কতটুকু ব্যয় হয়েছে। এখানে সাধারণত আমরা আয়ের থেকে ব্যয়গুলো বাদ দিলে আমরা কি পাই? আমরা নিট লাভ অর্জন করতে পারি। আমরা এই জায়গাতে তাহলে আয় বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে যে নগদ প্রবাহটা হলো, সেই নগদ প্রবাহ থেকে কতটুকু ব্যয় হলো, সেইগুলো ব্যয়গুলো বাদ দিয়ে আমরা নিট লাভ অর্জন করতে পারি, যা আমাদের এই নিট লাভ বা লস, লাভও হতে পারে লসও হতে পারে। তাহলে আমরা এই নিট লাভ বা আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করার পরে আমরা কি করতে পারি? আমরা এই প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থা তার ভালোর দিকে যাচ্ছে না মন্দের দিকে যাচ্ছে সেটা আমরা খেয়াল করতে পারি। তারপরে আসো
মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী। মালিকানা সত্তা কি? প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে তার মধ্যে মালিকের যে অধিকার থাকে, আমরা কিন্তু খুব ক্লিয়ারলি আমরা এর আগের অধ্যায়গুলোতে আমরা আলোচনা করেছি যে মালিকানা সত্ত্ব হলো যে তার যে মূলধনটা আছে, মূলধনের সাথে তার যে ব্যবসা পরিচালিত হয়, ব্যবসা পরিচালিত হওয়ার পরে তার যে মুনাফাটা অর্জিত হয়, সেই অর্জিত মুনাফাটা মূলধনের সাথে যুক্ত করে সেখান থেকে আমরা মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো ড্রয়িং করে থাকে, উত্তোলন করে থাকে, সেই উত্তোলনগুলো বাদ দিয়ে আমরা মালিকানা সত্ত্ব তৈরি করি। এখন চেঞ্জ ইন মালিকানা সত্ত্ব আসলে মূলত এখানে বলছে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। এখানে প্রতিষ্ঠান যদি লাভবান হয় তার মালিকানা সত্ত্ব বাড়ে, আর যদি প্রতিষ্ঠানটি লস হয় বা ক্ষতি হয় তাহলে আস্তে আস্তে তার মালিকানা সত্ত্ব কমতে থাকে। এইভাবে কমতে কমতে একসময় দেখা যায় প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। তাহলে আমরা এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্ব কিন্তু আর্থিক বিবরণীর একটি উপাদান। তারপরে আমরা আসি নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান সে তার পণ্য বা সেবা বিক্রি করে, পণ্য বা সেবা বিক্রি করে সেই বিক্রয় লব্ধ অর্থ প্রতিষ্ঠানে আগমন ঘটে। পাশাপাশি এই যে বিক্রয় বা সেবা, পণ্য বা সেবা যদি সে বিক্রয় করতে চায়, এই পণ্য বা সেবা বিক্রয় করতে গেলে তার কিছু খরচ হয়। আমরা আয়ের থেকে ব্যয়গুলো সাধারণত আমরা বাদ দিয়ে লাভ নির্ণয় করি, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা শুধুমাত্র নগদ আগমন এবং নগদ নির্গমন, অর্থাৎ প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ টাকা আসলো এবং কি পরিমাণ টাকা চলে গেল, যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করি সেই বিবরণীটাকে বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সেই বিবরণীটাকে বলি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপরে আসো যে হিসাবের তাৎপর্যপূর্ণ নীতি এবং ব্যাখ্যামূলক নোট। আমরা যখন বিবরণীগুলো তৈরি করব, আর্থিক বিবরণীগুলো তৈরি করব, প্রয়োজন হলো যে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করার জন্য আমরা আর্থিক বিবরণী তৈরি করি। এখন এই আর্থিক বিবরণী তৈরি করার সময় আমরা অ্যাকাউন্টিংয়ের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো যথাযথভাবে সংরক্ষণ হয়েছে কিনা এখানে একটা ডিক্লারেশন থাকা দরকার। সেই ডিক্লারেশনগুলো যারা এই স্টেটমেন্টগুলো তৈরি করে তারা নোট আকারে এটা উল্লেখ করে থাকে যে তারা কোন নীতিমালা অনুসরণ করে, হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুসরণ করে তৈরি করেছে সেটা এখানে উল্লেখ করা থাকে। এবং কোনো বিষয়ে যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে তাহলে সেই জিনিসটাও কিন্তু এখানে উল্লেখ করার প্রয়োজন থাকে। এই জায়গায় আমি একটি কথা তোমাদের স্মরণ করে দিতে চাই। যখন আমরা 7.1 চ্যাপ্টারটা আমরা আলোচনা করেছি তোমাদের সামনে, তোমাদেরকে কিন্তু আমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করার জন্য বলেছি যে অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থাৎ সমন্বয় জাবেদা যখন আমরা করেছি তোমাদেরকে বলেছি যে সমন্বয় জাবেদা যে যত ভালো বুঝবে, নেক্সট যে ওয়ার্কশিট আছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এগুলা তোমরা অতি সুন্দর করে তৈরি করতে পারবে। তোমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব সুন্দর করে তৈরি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যাডজাস্টিং এন্ট্রিটা ভালো করে জানতে হবে। সেই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় নোটের প্রয়োজন সেখানে আমরা এই ব্যাখ্যামূলক নোট সেখানে আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা এবার কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের আর্থিক বিবরণীতে কি কি উপাদানগুলো এখানে কাজ করে। এই আর্থিক বিবরণী তৈরি করার সময় আমাদের কিছু জিনিস আছে, যেমন আমরা ইনকাম স্টেটমেন্ট যখন তৈরি করি, ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় আমাদের দেখো এই জায়গাতে আমাদের কতগুলো জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় আমাদের
ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। আমাদের কি কি জিনিস খেয়াল করতে হবে? আমাদের রাজস্ব আয়, রাজস্ব ব্যয়, এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় আমাদের আরেকটা করতে হবে হলো নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্সেস। আমরা যখন আয় বিবরণী তৈরি করব, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের একটা হলো অপারেটিং ইনকাম, অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সেস। রাজস্ব আয় বলতে আমরা কি বুঝি? আসলে মূলত রাজস্ব আয় বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে অপারেটিং ইনকাম। এটা বলতে আমরা আসলে কি বুঝি? যে প্রতিষ্ঠান যে কাজের জন্য নিয়োজিত সেই কাজটা করে যখন যে অর্থটা উপার্জন করে, যেমন একটা যদি বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানটা বিক্রয় করে যে লাভটা অর্জন করে সেটা তার অপারেটিং ইনকাম। সে যদি সেবা বিক্রয় করে, সেবা বিক্রয় থেকে যে পণ্যটা যে আয়টা করে সেটা হলো অপারেটিং ইনকাম। আবার কেউ যদি পণ্য সামগ্রী উৎপাদন করে বিক্রয় করে, তাহলে উৎপাদিত পণ্য বিক্রয় করে যে আয়টা হয় সেটি কিন্তু তার অপারেটিং ইনকাম। তাহলে এখানে রাজস্ব আয় বলতে পণ্য বা সেবা বিক্রয় থেকে যে আয়টা অর্জন করে সেই আয়টা আমরা প্রথমে সেই আয়গুলোকে আমরা অ্যাকুমুলেট করব। করার পরে আমাদের এই আয়টা অর্জন করার জন্য আমাদের যে ব্যয়গুলো সম্পন্ন হয়, এই আয়গুলো অর্জন করার জন্য আমাদের যে এই নির্দিষ্ট সময়ে যে ব্যয়গুলো অর্জিত হয় সেই ব্যয়গুলো আমরা এখানে কি উল্লেখ করি। তার মানে কি? এটা হলো অপারেটিং রেভিনিউ এবং এটা অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং রেভিনিউ এবং অপারেটিং এক্সপেন্সেস, রাজস্ব আয় বা রাজস্ব ব্যয়। এই ব্যয়গুলো ছাড়া আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানই সংশ্লিষ্ট আয়ের বাইরেও কিছু আয় তারা অর্জন করে। সেই আয়গুলোকে বলবো আমরা নন অপারেটিং রেভিনিউ, নন অপারেটিং ইনকাম বা নন অপারেটিং রেভিনিউ। সেই নন অপারেটিং রেভিনিউগুলো কি? যেমন একটা প্রতিষ্ঠান সে তার সম্পত্তি বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ এখানে বিক্রয় করে কিছু লাভ অর্জন করছে, এটা তার নন অপারেটিং ইনকাম। প্রতিষ্ঠানের বাইরে সে কোনো জায়গাতে ইনভেস্ট করছে, এই ইনভেস্ট থেকে যদি সে কোনো সুদ পায় এটা তার নন অপারেটিং ইনকাম। অথবা দেখা যাচ্ছে যে কোনো বীমা কোম্পানিতে তার বীমা করা ছিল, ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা সে পাইছে, এটা তার নন অপারেটিং ইনকামের মধ্যে পড়ে। অনুরূপভাবে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় যে নন অপারেটিং ইনকাম যেমন আছে তেমনি কতগুলো নন অপারেটিং এক্সপেন্সেসও আছে। সেই এক্সপেন্সেসগুলো কি? সে যদি বাইরে থেকে কোনো টাকা ঋণ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে, তার এই ঋণের যে সুদটা, এই ঋণের সুদটা নন অপারেটিং এক্সপেন্সেস। নন অপারেটিং এক্সপেন্সেস আমরা দেখি যে এই নন অপারেটিং এক্সপেন্সেস আরও আছে। যেমন আমাদের প্রাথমিক খরচ, প্রাথমিক খরচের যদি তোমার হয় অবলোপন হয়,
এটাকে আমরা নন অপারেটিং এক্সপেন্সেস হিসাবে দেখতে পাই। আমরা আরো কতগুলো নন অপারেটিং এক্সপেন্সেস হিসাবে আমরা দেখতে পাই। তাহলে আমরা এই জায়গাতে আমরা দেখি যে আয় বিবরণী তৈরি করার সময় আমরা প্রথমে সাধারণত কি করি, অপারেটিং ইনকাম থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমাদের নেট অপারেটিং ইনকাম আমরা পেয়ে থাকি। এর সাথে আমরা নন অপারেটিং ইনকাম যোগ করি। নন অপারেটিং ইনকাম যোগ করার পরে সেখান থেকে আমরা কি নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দিই। নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে আমরা কি পাবো, আমরা নেট ইনকাম বিফোর ট্যাক্স। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান তার ব্যবসায়ের লাভ লোকসান নির্ণয় করার জন্যই সাধারণত হিসাব সংরক্ষণ করে থাকে। আর এই হিসাব সংরক্ষণ লাভ লোকসান নির্ণয় করার একমাত্র উপায় হলো তার ইনকাম স্টেটমেন্ট তৈরি করা, অর্থাৎ আয় বিবরণী ছাড়া সে তার লাভ লোকসান সে নির্ণয় করতে পারে না। এখন এই যে আয় বিবরণী তৈরি করবে, এই আয় বিবরণী সাধারণত দুইটা পদ্ধতিতে করতে পারে। আয় বিবরণী তৈরি করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটি হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ এক ধাপ আয় বিবরণী। আরেকটি হলো বহু ধাপ আয় বিবরণী। বহু ধাপ আয় বিবরণী, মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সাধারণত ছোট ছোট প্রতিষ্ঠানগুলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করে থাকে। তাহলে এবার আসা যাক যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি। আমরা এই জায়গাতে কিন্তু বলা আছে এক ধাপ আয় বিবরণী, অর্থাৎ যে আয় বিবরণী তৈরি করার সময় আমরা সমস্ত আয়গুলোকে একসাথে লিপিবদ্ধ করি। লিপিবদ্ধ করার পরে ওই প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলো লিপিবদ্ধ করি। এই আয়ের থেকে ব্যয়গুলো বাদ দিলে আমরা নেট লাভ নির্ণয় করতে পারি। তাহলে এক ধাপ আয় বিবরণী বলতে আমরা বুঝি যে যে প্রতিষ্ঠান একটি ধাপের মাধ্যমে তার আয় এবং ব্যয়গুলো নির্ণয় করে তার নেট মুনাফা নির্ণয় করে, সেই বিবরণীকে বলবো আমরা এক ধাপ আয় বিবরণী। পক্ষান্তরে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা বহু ধাপ আয় বিবরণী। বহু ধাপ আয় বিবরণীটা মূলত এই জায়গাতে যে আয় ব্যয়গুলো আছে সে আয় ব্যয়গুলোকে শ্রেণীবিন্যাস করে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে। আমরা এর আগের আলোচনাতে আমরা বলছি যে আয় ব্যয় সাধারণত অপারেটিং এবং নন অপারেটিং এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। মাল্টি স্টেপ আয় বিবরণীতে এখানে অপারেটিং ইনকাম, অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্সেস আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করে যে বিবরণীর মাধ্যমে আমরা লাভ লোকসান নির্ণয় করি সেটাকে বলবো আমরা বহুধাপ আয় বিবরণী। সাধারণত বহুধাপ আয় বিবরণীটা একটি বড় আকারের আয় বিবরণী এবং এটা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতি অনুসরণ করে, কারণ তাদের প্রতিদিনের যে ট্রানজ্যাকশন বা বাৎসরিক যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশনের পরিমাণও যত বেশি, এরা ধাপে ধাপে আয় বিবরণীগুলো তৈরি করে। তাহলে আমরা বহু ধাপ আয় বিবরণী বলতে আমরা বুঝি যে যে আয় বিবরণীতে ধাপে ধাপে কয়েকটি ধাপের মাধ্যমে নির্ণয় করা হয় সেই বিবরণীটাকে বলবো আমরা বহু ধাপ আয় বিবরণী। তো আজকে আমরা শুধুমাত্র এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এটা একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতিটা সম্পর্কে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের আলোচনা করে আমরা অঙ্ক করতে যাব। তাহলে এবার দেখো, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করা অত্যন্ত সহজ একটি পদ্ধতি, একেবারেই সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে
সাধারণত সমস্ত আয়গুলো, আমরা এখানে যে একটা টেবিল দেওয়া আছে সেই টেবিলটা যদি আমরা লক্ষ্য করি, সেই টেবিলে আমরা দেখতে পাই যে এখানে রেভিনিউগুলো একত্রে লেখা হয়েছে। যেমন সার্ভিস অর সেলস রেভিনিউ, এখানে সার্ভিস অ্যান্ড অর সেলস রেভিনিউ দিলাম কেন? কোনো প্রতিষ্ঠান আছে সার্ভিস ওরিয়েন্টেড, কোনো প্রতিষ্ঠান আছে মার্চেন্ডাইজিং ওরিয়েন্টেড, পণ্য কেনা বেচা করে। এখন আমি দুইটা আলাদাভাবে ছক দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা দেখে নিতে পারবা। তবে আমি সময়ের স্বল্পতার কারণে আমি একটি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমি এখানে উপস্থাপন করেছি। সেটা হলো যে এখানে দেখো যে রেভিনিউ, সার্ভিস অর সেলস রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম। ইন্টারেস্ট ইনকাম বলতে আমরা আসলে মূলত বুঝি যে আমার যদি কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করা থাকে, এটা কিন্তু নন অপারেটিং ইনকাম। তাহলে আমরা সেই বাইরে থেকে যদি বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ থেকে যদি আমরা যে লভ্যাংশটা পাই, সেটাকে আমরা ইন্টারেস্ট ইনকাম হিসাবে এখানে ইনক্লুড করেছি। ডিভিডেন্ড ইনকাম হলো লভ্যাংশ, এটা হলো বিনিয়োগের সুদ। আর ডিভিডেন্ড ইনকাম হলো সাধারণত আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার যদি ক্রয় করে থাকি, সেই শেয়ার থেকে যে লভ্যাংশটা পেয়ে থাকি সেটাকে আমরা ডিভিডেন্ড ইনকাম বলে আমরা উল্লেখ করে থাকি। তারপরে আছে কি কস্ট অফ ডিসপোজাল অফ অ্যাসেট। আমরা যদি কোনো সম্পত্তি বিক্রয় করে সেই বিক্রয় লব্ধ কোনো অর্থ যদি আমরা পেয়ে থাকি, তাহলে সেখান থেকে আমাদের যে আয়টা হয় সেই আয়টাকে আমরা এখানে নিয়ে এসেছি। এটা কিন্তু নন অপারেটিং ইনকাম। অ্যান্ড সানড্রি ইনকাম, অর্থাৎ এই ইনকামগুলোর বাইরেও আরও যদি কোনো ইনকাম থাকে, সেই ইনকামগুলোকে আমরা একত্রিত করে আমরা কি করলাম, এই যে টোটাল আমাদের যে ইনকামের খাতগুলো আছে সব ইনকামগুলো একত্র লিখছি। লেখার পরে টোটাল রেভিনিউ অর্থাৎ সমস্ত আয়গুলোকে আমরা যুক্ত করে আমরা টোটাল রেভিনিউ নির্ণয় করেছি। দেন আমাদের এক্সপেন্সেসের মধ্যে আমাদের যেটা আছে সেটা হলো এটা, এখানে এক্সপেন্সেসটা হবে আসলে মূলত এক্সপেন্সেসের আইটেমগুলোর মধ্যে আছে হলো সেলিং এক্সপেন্সেসের মধ্যে অনেকগুলো আইটেম আছে। আমরা নেক্সটে যখন মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করব, সেখানে আমরা দেখব যে বিক্রয় সংক্রান্ত যত খরচ আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে যত রকমের খরচ আছে, সেলসম্যান স্যালারি, তারপরে ডেলিভারি এক্সপেন্সেস ইত্যাদি খরচগুলোকে আমরা সেলিং এক্সপেন্সেসের মধ্যে নিয়ে আসি। এগুলো কিন্তু অপারেটিং এক্সপেন্সেসের মধ্যেই পড়ে। তারপরে এলো জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের যেমন সেলিং এক্সপেন্সেসের প্রয়োজন, এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য, নিয়ন্ত্রণের জন্য একটা প্রশাসন কাজ করে। এবং আমরা দেখি যে প্রোডাকশন কস্ট এবং সেলিং কস্ট ব্যতীতও আরও কিছু খরচ আছে, যে খরচগুলোকে আমরা জেনারেল এক্সপেন্সেস হিসাবে নিয়ে এসেছি। এখানে মূলত জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এখানে অনেকগুলো আইটেম আছে, যে আইটেমগুলো আমরা নেক্সটে আমরা আরও ডিটেলস পাবো। তারপরে আছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, আমাদের অর্থ সংক্রান্ত কোনো খরচ যদি থাকে সেই খরচগুলো আমরা এখানে নিয়ে আসছি। ইনকাম ট্যাক্স, আমরা ইনকামের উপরে যে ট্যাক্স দেই সেই ইনকাম ট্যাক্সটাও আমরা এখানে আমরা একত্রেও করতে পারি, আবার আলাদাও করতে পারি। ইনকাম ট্যাক্স, এই টোটাল এক্সপেন্সেস, আসলে এখানে আমরা যেহেতু শ্রেণীবিন্যাস করি না, যে কারণে আমাদের ইনকাম ট্যাক্সের খরচটাও আমরা এখানে দিয়ে তারপরে আমাদের কি হলো, টোটাল এক্সপেন্সেস হলো। তাহলে আমাদের টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস এ মাইনাস বি, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে আমরা যা পাবো সেটাই হলো নেট ইনকাম, আমাদের নেট ইনকাম।
আমরা নেট ইনকাম যখন বের করতে পেরেছি তখন আমরা এই নেট ইনকামের সাথে নেট ইনকামটা আমরা ওনার ইকুইটির সাথে আমরা সাধারণত ইনকাম হলে যোগ হবে, আর যদি নেট লস হয় তাহলে ক্যাপিটাল থেকে বাদ দিয়ে সাধারণত আমরা ওনার ইকুইটি তৈরি করি। তাহলে এবার আমি আশা করব যে তোমরা বাড়িতে বসে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের কতগুলো অঙ্ক তোমরা করবে। আর তোমাদের যদি কোনোটা প্রবলেম থাকে তাহলে তোমরা মেসেজের মাধ্যমে অথবা মেসেঞ্জারে কল দিয়ে তোমরা আমার কাছ থেকে জেনে নিতে পারো তোমাদের অঙ্ক করতে যদি কোনো সমস্যা হয়। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই করোনার মধ্যে সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো। বাইরে বের হলে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবা না, মাস্ক ছাড়া বাইরে বের হবা না। বাইরে বের হওয়ার পরে বাড়িতে গিয়েই তোমরা সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড তোমরা হাত ধুবে। তোমরা সকলেই নিরাপদ থাকো, সুস্থ থাকো। সকলের মঙ্গল কামনা করে আজকের এই ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।